এখানে ডেমোক্রেসি, কিন্তু শতরূপাদি তসলিমবাবু বলতে চাইছেন যে মানুষজন অভিযোগ করছে, বিরোধীরা অভিযোগ করছে, তার মানে দুর্নীতিটা হয়নি, এটা তসলিমবাবু বলতে চাইছেন। আমরা শতরূপার কাছে আসবো, তার আগে ভরসা আছে মমতা ব্যানার্জির উপরে। হ্যাঁ তসলিম, আপনার বক্তব্য, শতরূপার বক্তব্য আমরা শুনবো, কিন্তু তার আগে শুভেন্দু অধিকারী গতকাল যে কথা বলেছেন দিল্লিতে এই নির্বাচনের ফলাফলের পর, শুভেন্দু অধিকারী এ রাজ্যকে সঙ্গে নিয়ে, রাজ্যের বিষয়টাকে সামনে রেখে ঠিক কি বলেছেন শুনুন একবার। दिल्ली का जीत हमारी है, 26 में बंगाल की बारी है। আমাদের একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গ আপ গেছে, এবারে মমতা পাপকে বিদায় করা। বিশাখা, আমরা যে বিষয়টা দেখাচ্ছিলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও স্পষ্ট বলছেন যে ওই যে দুর্নীতি, একের পর এক দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির ধারা এবার বাংলায় যখন চলছে, বাংলার মানুষ দিল্লিকে দেখে শিখবে। আন্না হাজারের কথা কিন্তু আমরা বললাম, হাজারের কথা যেটা আমরা বলছিলাম, আন্না হাজারের কথা শুধু বললেই তো হবে না। যারা দেখেননি, রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ, তার সঙ্গে যখন কথা বলেছেন আন্না হাজারে, তখন তিনি তার শিষ্যকে নিয়ে কি বলেছেন, কতটা ক্ষোভ নিয়ে, কতটা গলায় তার খারাপ লাগা রয়েছে, সেইটা নিয়ে তিনি এই কথাগুলো বলছেন। শুনুন একবার, তারপর আবার আসছি আলোচনা, শুনুন। सबसे बड़ी गलती केजरीवाल की क्या थी, अरविंद की? ये शराब के दुकान निकालना, शराब का घोटाला, मुख्यमंत्री बोलकर शराब के दुकान निकालो, बोर्ड शराब लाइसेंस देना, ये गलत था। Want to ask? जी, छोटा बच्चा है, उसको भी पूछा कि शराब कैसे है, वो बोलेगा बुरी है, शराब के वास्ते। पहली कक्षा में भी सीखने वाला लड़का है, वो भी शराब को तिरस्कार करेगा। जी तनिक, ये उसने गलती किया। जी जी जी, আমরা শুনলাম শতরূপা, আমি তৌসিফকেও বলবো, আপনারা প্রত্যেকে শুনলেন। এবং শতরূপা, আমি আগে আপনার কাছে আসবো এই নিয়ে, কারণ বিজেপি জিতেছে দিল্লিতে এবং আপনি বিজেপির মুখপাত্র। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আম আদমি পার্টির যে ধরাশায়ী অবস্থা, আন্না হাজারে অন্তত বিবেকের মতো, বিবেকের ভূমিকায় অবতীর্ণ হয়ে তিনি বলতে পারছেন যে অরবিন্দ কেজরিওয়ালের এই সমস্যা ছিল। কিন্তু আমরা যদি এ রাজ্যের নিরিখে দেখি, এ রাজ্যে বিবেকও তো নেই, কারণ যা বলবেন তিনি সেটাই শেষ কথা। আলটিমেটলি বিবেক বলেও তো কেউ আসবেন এমনও তো আমরা কাউকে অনুধাবন করতে পারি না। এক্স্যাক্টলি, তুমি একদম ঠিক কথা বলেছো। এখানে কাউর বিবেক নেই, মানে মুখ্যমন্ত্রীর বিবেক তো নেই, ছেড়ে দাও। এবং মুখ্যমন্ত্রীর বিবেক নেই বলে সমস্ত নেতা একদম তসিফের মতন স্পোক্সপারসনরাও মানে বিবেক ছাড়া কথাবার্তা বলে। তুমি যদি, ওরা একটা লিকার স্ক্যামের কথা বলছে অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে, অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর রেসিডেন্সটাকে বিশাল একটা বানিয়ে রেখেছিল, ম্যানশন বানিয়ে রেখেছিল, সেই সব নিয়ে কথা বলছে। কিন্তু আমাদের এখানে একটা শোয়ে কুলোয় না যে আমরা যদি লিস্ট করতে শুরু করি, আমাদের এক একটা স্ক্যামের জন্য আলাদা আলাদা শো করতে হয়। তুমি বলো এদের হজম শক্তি, তুমি চিন্তা করো, ইট বালি সিমেন্ট সুরকি বা সিন্ডিকেটের ক্ষমতা। তুমি একটু আগে তরুণের স্বপ্নের কথা বলছিলে, ল্যাপটপ হজম হয়ে গেল, ব্যালট বক্স পর্যন্ত খেয়ে চিবিয়ে হজম করার চেষ্টা করে। একটা আমাকে শেষ করতে দাও। তুমি বাড়ি বলো, আবাসন নিয়ে তুমি বললে, চাল ডাল, মিড ডে মিল, বাচ্চাদের মিড ডে মিলে পর্যন্ত এতটাই কারচুপি করে যে ননভেজ দিতে হয়। এবং ননভেজের নমুনা কি? টিকটিকি, ইঁদুর, সাপ, এই হচ্ছে বাচ্চাদের নিয়ে ছেলে খেলা। তুমি মহিলা সুরক্ষার কথা যদি বলো, মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মানুষ যারা, মানে আমরা যারা হিউম্যান উইমেন, তাদের তো সুরক্ষা নেই। নিরীহ সরস্বতীর পর্যন্ত, সরস্বতী আর বিদ্যার দেবী, তাকে যোগেশচন্দ্র কলেজে ভেতরে রাজহাঁসকে নিয়ে বসিয়ে বাইরে পুলিশকে সিকিউরিটি দিয়ে পুজো করতে হয়। নবী দিবস হবে বলে সরস্বতীর আরাধনা ছোট ছোট বাচ্চারা করতে পারবে না। স্বয়ং মা দুর্গা, যেখানে দুর্গাপুজোর কার্নিভাল মানে হেরিটেজ স্ট্যাটাস পেলে প্রধানমন্ত্রীর দৌলতে, এখানে মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলে যেন মা দুর্গাকে পরিচয় উনিই করিয়ে দিয়েছেন। বিশ্ব দরবারে শিব ঠাকুর প্রায় চিঠি লিখতে যাচ্ছিল থ্যাংক ইউ বলে। সেই মা দুর্গার বিসর্জনের জন্য হাইকোর্টে যেতে হয়, কারণ তখন মহারাম দুধেল গরুদের, আমাদের দুধেল গরু নয়, মুখ্যমন্ত্রীর ভাষায় যারা দুধেল গরু, তাদের মহারামের মিছিল বেরোবে বলে। এই সমস্ত কিছু পশ্চিমবঙ্গের মানুষ মনে ধরে রেখেছে এবং প্রত্যেকটা, তুমি একটু আগে লিডার অফ অপোজিশনের কথা দেখাচ্ছিলে, উনি সেটা কিন্তু স্পেসিফিক্যালি বলেছেন। একদম
মহিলাদের সুরক্ষা এবং বাঙালিদের যে প্রিয় প্রিয় উৎসব প্রত্যেকটা এসেছে সেই ইস্যুগুলোকে সামনে রেখেই জয় পেয়েছে 27 বছর পরে সরকার করতে চলেছে বিজেপি। আমি একবার তৌসিফের কাছে আসবো। তৌসিফ, হবে না? হ্যাঁ তৌসিফ, আমরা অন্তত আন্না হাজারেকে তো দেখতে পাচ্ছি দিল্লিতে, কিন্তু এখানে এরকম কোনো ব্যক্তিত্ব কোনো কাউকে এরকম ভূমিকায় দেখতে পাই না। এখানে তো সবকিছুই অনুপ্রেরণায় হয়, তাহলে দুর্নীতিগুলো কার অনুপ্রেরণায় হয় তৌসিফ? দেখুন, দিল্লিতে আন্না হাজারে একটা মুভমেন্ট করেছিলেন, উনি মুভমেন্টের ফেস ছিলেন। ওনার মুভমেন্ট থেকে ওনার এড হিসাবে অরবিন্দ কেজরিওয়াল একটা পলিটিক্যাল চেহারা ইমার্জ করলেন। বেঙ্গলে মমতা ব্যানার্জি নিজেই একটা মুভমেন্টের ফেস, ওনার কোনো রিপ্লেসমেন্ট নেই। উনি রাস্তায় লড়াই করে সংঘর্ষ করে উনি নিজের পার্টিটা তৈরি করেছেন। হ্যাঁ, 294টা কেন্দ্রে তিনি বলেছেন তিনি প্রার্থী, তিনি সব, তিনি মুখ। তার মানে যত এই 294টা বিধানসভা কেন্দ্রে যত যত দুর্নীতি হচ্ছে সব ক্ষেত্রেও কি আমরা তার নামটাও নিতে পারি তৌসিফ? না, বিজেপি শুধু নরেন্দ্র মোদীকে ফেস করে ইলেকশন করবে, সব জায়গায় বিজেপি বলবে, নরেন্দ্র মোদী বলবে যে ও ফেস আছে, আর অন্য কেউ বলতে পারে না। অন্য কেউ রাজ্যে দুর্নীতির ফেস কে? এই আমি বলছি, এই প্রশ্নের উত্তর তো আমি দিচ্ছি। যখন নরেন্দ্র মোদী নিজেকে ফেস করে ইলেকশন করতে পারে, তাহলে বেঙ্গলে মমতা ব্যানার্জি নিজেকে ফেস করে কেন ইলেকশন করতে পারে? নিশ্চয়ই করতে পারে। আমার প্রশ্ন ইলেকশনের ফেস ও মমতা ব্যানার্জি, তাহলে দুর্নীতির ফেস ও আর যারা দুর্নীতি কথা বলছে, যে ফেস দেখে তোমার কথা অনুযায়ী যে মানুষ ভোটগুলো দিচ্ছে সেই মানুষের একই প্রশ্ন, তাহলে বিরুদ্ধে ফেস ও মমতা ব্যানার্জি, সিন্ডিকেট, দুর্নীতি, ওপেন ফায়ার, বম্ব, গান, সমস্ত ফেস মমতা ব্যানার্জি। তখন মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হয় কেন বলে এসপি অপদার্থ, পুলিশ অপদার্থ, উনি নাকি কিছুই জানেন না। তাহলে ফেস যখন হবে সবকিছু মুখ্যমন্ত্রীকে হতে হবে। যখন কোন রকম যার বিরুদ্ধে সুযোগ ম্যাটেরিয়াল আছে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, মমতা ব্যানার্জি সরিয়ে দিয়েছে। চার্জেস আছে যার বিরুদ্ধে। দিল্লির ক্ষেত্রে তো দেখলাম, দুর্নীতির ক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়াল তিনি যখন মুখ হয়েছিলেন তিনি কিন্তু ক্ষমতা দখল করে রেখেছিলেন, অর্থাৎ সেই বিষয়টা যে মানুষ ভালো চোখে নেয়নি সেই কারণে অরবিন্দ কেজরিওয়ালকে উৎখাত করেছে, মনীষ সিসোদিয়াকে উৎখাত করে দিয়েছে। অর্থাৎ এই যে দুর্নীতি যখন হচ্ছে, সেই মুখটা যখন উঠে আসছে, তখন তো মানুষ তার ধিক্কার জানাবে। হ্যাঁ, মানুষ জানাবে। বেঙ্গলে যার বিরুদ্ধে কমপ্লেন ছিল, যার বিরুদ্ধে ম্যাটেরিয়াল ছিল, তাকে তো মমতা ব্যানার্জি সরিয়ে দিয়েছিলেন। মমতা ব্যানার্জি জিরো টলারেন্স পলিসি। পার্টিতে যদি কারোর বিরুদ্ধে কমপ্লেন থাকে, পুলিশের কাছে ম্যাটেরিয়াল আছে, পুলিশ যদি অ্যারেস্ট করে নেয়, পুলিশ যদি কোনো প্রমাণ করে নেয় কারাপশন, তাদেরকে মমতা ব্যানার্জি সরিয়ে দেবেন। একটা তো সরিয়ে আমরা মনে করে দিই, অনুব্রতকে বিনয় সম্মান দিয়ে ফিরিয়ে আনার কথা হয়েছিল। সমস্ত নেতারা উনি নাকি কিছু জানেন না, সবাইকে উনি সসম্মানে রাখেন। কাকে সরিয়েছে? যাকে সরিয়েছে তাকে গিফট পোস্ট দেওয়া হয়েছে। সন্দীপ সেন থেকে আরম্ভ করে বা বিনীত গোয়েল অব্দি প্রত্যেককে সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে সরিয়ে সন্দীপ ঘোষকে আরজিকর থেকে সরানো হওয়ার পরে তারপর ন্যাশনাল মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়। এটাও গিফট পোস্ট ছিল। আমরা একটার পর একটা ঘটনা মনে রেখেছি এবং সন্দীপ ঘোষের কথা বললাম কারণ আজকে অভয়ার জন্মদিন। আমরা সেই বিষয়টাকেও মাথায় রাখবো যে আমরা কি কি দেখেছি, কি কি অভিজ্ঞতা সঞ্চয় করেছি। আমাদের চর্মচক্ষু সত্যি ভাবতে বসেছিল যে আদতে এটা কোন রাজ্য, এটা কি নৈরাজ্য নাকি সত্যি এটা গণতান্ত্রিক রাজ্য। তৌসিফ এবং শতরূপা, আমাদের অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। এবং সেই সঙ্গে আজকে পৌলমি আমরা একটার পর একটা বিষয় নিয়ে যখন কথা বলছি, দুর্নীতি এ রাজ্যের সব থেকে বড়, যেখানেই দেখতে পাচ্ছি আমরা দুর্নীতির ধোঁয়া উঠছে, সেখানেই কোথাও না কোথাও গিয়ে তৃণমূলের যোগাযোগ আমরা পেয়েছি, অভিযোগ উঠে এসেছে। কিন্তু বলা হয় এই রাজ্যে সবকিছুতেই নাকি মুখ্যমন্ত্রী জিরো টলারেন্স টু করাপশন। আমরা সেই বাস্তবায়নটা কবে দেখবো সত্যি সেটা নিয়ে ভাবছি এবং মানুষের জনাদেশের দিকেও তাকিয়ে থাকতে হবে 26 পর্যন্ত। আজকে চা আড্ডা আর খবর এখানেই শেষ করছি। আমাদের প্রত্যেক গেস্টকে ধন্যবাদ। ফিরে আসছে একটু বিরতির পর, সঙ্গে থাকুন।